রোল রেজ্জাক খান রোল তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার। ইতিমধ্যেই দুজন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে, তার পাশাপাশি আরো বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে যাদেরকে শওকত মোল্লার সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে। কিন্তু এই খুনের ঘটনায় আরো এক ব্যক্তিকে গ্রেফতার করলো, যে কিন্তু সরাসরি চপার দিয়ে যে খুনের ঘটনা ঘটেছিল, চপার দিয়ে কোপানো হয়েছিল, সেই কোপানোর কাজ করেছিল, সেই ব্যক্তিকেও কিন্তু গতকাল রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে। আমরা সরাসরি কথা বলে নেব শওকত মোল্লার সঙ্গে। শওকত, আবারও একজন গ্রেফতার, এই নিয়ে গ্রেফতারের সংখ্যা 5 জন দাঁড়ালো, তাদের মধ্যে অনেকেই তৃণমূলের কর্মীও রয়েছে, কি বলবেন? প্রথম বলি যে গত রাত্রে যে গ্রেফতার হয়েছে রফিকুল খান, এ হচ্ছে সক্রিয় আইএসএফ এর কর্মী। রাজু বলে যে শুটার, আমরা তার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেও একজন সক্রিয় আইএসএফ এর কর্মী। আজহার আইএসএফ এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য 2024-এর পরে আমাদের দলে যোগদান করেছিল। বাংলার বলে যে ছিল, এর কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, করবো এ সব জায়গায় থাকে, আপনার মঞ্চ ফলে আমরা লক্ষ্য করছি যে কজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগই আইএসএফ। ফলে আমি প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে এটা আইএসএফ এর মদতপুষ্ট খুনিরা এই ঘটনা ঘটিয়েছে, আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু সক্রিয় হচ্ছে এবং আস্তে আস্তে তার প্রমাণ নিচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 বলবো যে আমি গতকাল কলকাতা পুলিশ কমিশনার সাহেবের সঙ্গে দেখা করেছি, সিপি সাহেবের সঙ্গে। আমার একটা দাবি যে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি করা হোক, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সমাজ বিরোধী খুনি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে ভাঙড়কে মুক্ত করা হোক। কারণ এবং বিশেষ করে যারা ভোট গণনার দিন যারা পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আপনারা জানেন, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল, একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল। এই সমস্ত ঘটনার যারা নায়ক, আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল, এই সমস্ত ঘটনার নায়ক যারা, তাদেরকে খুঁজে বের করা হোক। আমি বলবো কোনো রং নয়, আমি বলবো যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে গুলি থাকে, বন্দুক থাকে, তাদেরকে আগে অ্যারেস্ট করা হোক। আমি এটা কলকাতা পুলিশ কমিশনারের কাছে, কলকাতা পুলিশের কাছে আমি আবেদন করব। এই খুনের ঘটনা আপনি বলছেন যে আইএসএফ এর অনেকে জড়িত, আবার দেখা যাচ্ছে তৃণমূলেরও অনেকে জড়িত, তাহলে এই রেজ্জাক খান খুনের ঘটনায় তৃণমূল আইএসএফ মিলিতভাবে এই ঘটনাটা ঘটনা বলে মনে করছে? দেখুন, খুব পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা। মোফাজ্জেল যেমন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সেই সঙ্গে সঙ্গে আজহার আইএসএফ এর নির্বাচিত পঞ্চায়েত আমাদের দলে এসেছিল। রফিকুল খান একজন সক্রিয় তৃণমূল, এই সক্রিয় আইএসএফ এর কর্মী। রাজু যে গুলিটা করেছে, শুনছি আমরা খবর, রাজু একজন সক্রিয় আইএসএফ এর কর্মী। তাহলে এটা খুব পরিকল্পিত ভাবে, এর অত্যন্ত প্রি প্ল্যানিং আছে, এর অনেক বড় মাথা আছে। আইএসএফ এর বড় মাথার কাজ এটা, এটা পরিকল্পিত ভাবে এদের আমাদের দলে ঢুকিয়ে দেওয়া এবং তারপরে আমাদের দু একজনকে সঙ্গে করে, আমাদের দলের দু একজন কর্মীকে সঙ্গে করে নিয়ে এই রাজ্জাককে খুন করা, এটা অত্যন্ত প্রি প্ল্যানিং ছিল বলে আমার মতে মনে হচ্ছে। আইএসএফ এর বড় মাথা থাকতে পারে, যেহেতু আইএসএফ এর অনেকে জড়িত বলে আপনি অভিযোগ করছেন, তৃণমূলেরও তো অনেকে জড়িত রয়েছে, তাহলে কি তৃণমূলেরও বড় মাথা রয়েছে ঘটনা? যে বা যারা থাকে, আমি বলছি একটা বিষয় বলছি, কোনো রং কিছু নয়। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই খুনের পিছনে যে বা যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তার সবচেয়ে বড় উদাহরণ আননোন এফআইআর আমরা পরিবারের পক্ষ থেকে করেছি। আমি সেই কারণে বলছি, মাটির ভিতরে যে থাক, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, যেই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটাই হচ্ছে আমাদের মূল্য। আর কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছিল ভাঙড়কে, কেননা ভাঙড়কে শান্ত করার জন্য। যে ভাঙড় পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছিল, একাধিক খুনের ঘটনা ঘটেছিল, বোমা বারুদ গুলি একের পর এক, শুধু 2021-এর নির্বাচন নয়, 2023-এর নির্বাচন নয়, যতবারই নির্বাচন এসেছে ততবারই উত্তপ্ত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙড়, কিন্তু ভাঙড়ে আসার পরে আদৌ কি ভাঙড়ের গোলা বারুদ এইসবগুলো থেকে মুক্ত হয়েছে, ভাঙড়কে মুক্ত করা গেছে?
দেখুন, কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর আমার যতটুকু মনে হচ্ছে রাজনৈতিক কোনো খুন একটা, সেটা হলো রাজ্জাক সরকার। কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় বোমা, গুলি, বন্দুক প্রচুর উদ্ধার হয়েছে আইএসএফ এর আশ্রিত সমাজবিরোধীদের কাছে। কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর ভাঙড়ের মানুষ অনেকটা শান্তিতে তারা চলতে পারছে। তাদের মুড়ি মিষ্টির মতো বোমা যেভাবে পড়তো সেগুলো তাদের আর দেখতে হয় না। আমি মনে করি যে কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ এবং আগামী দিনে এই শান্তি ফেরানোর জন্য আমরা আজকে যে দাবি করছি নিশ্চিতভাবে সেই দাবির মর্যাদা তারা দেবে। কি দাবি করছেন আপনারা? একেবারে চিরুনি তল্লাশি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমিও সেই একইভাবে বলছি যে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি হোক। যারা আজকের আমাদের দিকে আঙুল তোলে তাদের বুকের পাটা আছে বলার, আমরা পরিষ্কার বলছি চিরুনি তল্লাশি হোক। কি চিরুনি তল্লাশি কি কারণ? একদম অস্ত্র উদ্ধার, যদি অস্ত্র যেখানেই থাক গোটা ভাঙড় জুড়ে একটা সুতো থাকলে সেটাকে উদ্ধার করতে হবে, এটা আমার মূল দাবি। আচ্ছা, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এরকম একজন রাজনৈতিক নেতা খুন হয়ে যাবে, আপনার দলেরই, শাসক দলেরই একজন নেতা খুন হয়ে গেল, সেক্ষেত্রে কি মনে করছেন 2026-এর নির্বাচন কি আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে ভাঙড়, এবং এখানে কি আরো বেশি খুন খামারি হওয়ার সম্ভাবনা রয়েছে? এখন দুটো বিষয় আমরা বুঝি, আমরা পলিটিক্যালি ভাবে যেটা বুঝি রাজনীতিগত ভাবে, যে যখন বিরোধীরা দুর্বল হয়ে যায়, কোন শক্তি যখন দুর্বল হয় তখন তারা খুনের রাস্তাটা বেছে নেয়। এক, যখন কোন রাজনৈতিক দল যুক্তি তর্কে পেরে ওঠে না, গণতান্ত্রিক ভাবে পেরে ওঠে না, তখন তারা বিভিন্ন দালালকে মোটিভেট করে তারা সমালোচনা করে, মিথ্যা ঝড় তোলে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে আমি গতকালকের একটা ভিডিও দেখছিলাম, যে একজন বলেছে আমি রাজ্জাকের ভাগ্নি। আজকে সে আমাদের সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু আজকে রাজ্জাকের ভাই আমাকে ফোন করলো, বললো দাদা এ আদৌ আমাদের ভাগ্নি নয়, আমাদের মামি সম্পর্ক হয়, আমার ভাইয়ের শালা, অনেক দূর সম্পর্ক, এই কোনোদিন আমাদের বাড়ি আসেনি, এমনকি রাজ্জাক খুন হয়ে যাওয়ার পরেও সে আমাদের বাড়িতে আসে। অথচ এই ধরনের কথা বলে দলের বিরুদ্ধে কথা বলছে, আপনাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা এর বিরুদ্ধে আমরা মুখ খুলি। আমরা একটা বিষয় উপলব্ধি করলাম যে আজকে নওশাদ সিদ্দিকী গণতান্ত্রিক ভাবে পেরে উঠছে না, রাজনীতিগত ভাবে পেরে উঠছে না, ছেলেদের দিয়ে আজকে পাচ্ছে না। মিটিং যখন যেখানে আসছে 50-60 জন 70 জনের বেশি মানুষ জমায়েত হচ্ছে না, তাই আজকে মহিলাদের পর্যন্ত লাগিয়ে দিয়ে, এত নোংরা প্রকৃতির মানুষে মহিলাদের পর্যন্ত লাগিয়ে দিয়ে আমাদের নামে দুঃসার রটনা করার চেষ্টা করছে। এই রেজ্জাক খুনের পর কি আশঙ্কা করছে 2026-এ কি আবারও রক্ত ঝরবে, আবারও খুন হতে পারে, সেই আশঙ্কা, সেই ভয় কি রয়েছে? সমাজ বিরোধী তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমাদের আজকে যারা খুন করে তৃণমূল কংগ্রেসকে যারা দমানোর চেষ্টা করছে, একটা রাজ্জাক কেন, যদি 1000 রাজ্জাক খুন হয়ে যায়, তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙড়ে মাথা নত করবে না। তাদের একটা স্বপ্ন, একটাই লক্ষ্য, মিশন 2026। কিন্তু আশঙ্কা আতঙ্ক রয়েছে। নিশ্চিতভাবে আশঙ্কার কিছু নেই। আমরা যখন তৃণমূল কংগ্রেসটা করি, আমরা যারা তৃণমূল কংগ্রেস, আমি গতকালকেও আপনাদের বলেছি যে এই দল তৈরি হওয়ার আগেও হাজার হাজার কর্মী খুন হয়েছে, এবং এই দল সরকারে আসার পরেও বিরোধীদের হাত থেকে রেহাই পায়নি, হাজার হাজার কর্মীরা খুন হয়েছে। শুধু খুন নয়, এই দল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, বিশেষ করে বিজেপি আজকের আমাদের দলের কর্মীদের, নেতাদের বিরুদ্ধে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু বাংলাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। এবং আমি নিশ্চিতভাবে মনে করি 2026-এ আবার বাংলাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে, এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসে যত বিরোধীরা আতঙ্কের পরিবেশ তৈরি করুক, যত মিথ্যা কথা বলুক, যত অপপ্রচার করুক, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসই জিতবে। কে জিতবে বা কে জিতবে না সেটা পরবর্তী ক্ষেত্রে নির্বাচনে স্থির হবে, কিন্তু আশঙ্কা কি করছেন এই যেভাবে রেজ্জাককে কুপিয়ে গুলি করে খুনের ঘটনা ঘটলো সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তাতে কি আবারও ভাঙড় উত্তপ্ত হতে পারে, সেই আশঙ্কা কি করছেন? এক কথায় কি বলবেন? আমি গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করবো, সবাই একটু চোখ কান খোলা রাখুক। আবার নতুন করে কারোর মায়ের পর খালি হোক, এটা আমরা চাই না।
এবং আমাদের দলের কর্মীদের আমাদের একটু সতর্ক হতে হবে। কাউকে দলে নিতে গেলে তিনবার করে ভাবতে হবে, কারণ যেগুলো আমরা একবার করেছি সেইগুলো আমরা দ্বিতীয় করতে চাই না। আজকে যদি আজহারকে আমাদের দলে যদি না নেওয়া হতো, এর যে প্রি প্ল্যানিং করে যে আমাদের দলে পাঠানো হয়েছে এটা আমরা বুঝতে পারিনি, যার ফলে আজ তার পেছনে আমাদের দিতে হলো। আজ রাজ্জাকের মতো ছেলেকে আমাদের হারাতে হবে। সতর্কতা নিশ্চিতভাবে আমি সকলকে বলবো সতর্কভাবে এগোতে হবে। সুতরাং শওকত মোল্লার কথাই কিন্তু একেবারে যে এই রেজ্জাক খুনে যে বা যারাই থাকুক না কেন কোনো রং না দেখে এর তদন্ত হোক, সেই বিষয়টা তিনি যেমন বলছেন, তার পাশাপাশি তার যেটা মূল বক্তব্য যে ভাঙড় এখনো অস্ত্র ভান্ডারের উপরে বসে রয়েছে, সেই কারণে এই অস্ত্র উদ্ধারের জন্য চিরুনি তল্লাশি করা হোক, তেমনটাও দাবি করছেন শওকত মোল্লা এবং তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছেও সেই আবেদনই জানিয়েছেন। তেমনটাও কিন্তু তার কথাতে একেবারে স্পষ্ট হয়ে উঠল। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ভাঙড়।